আসসালামু আলাইকুম। আ ডাকঘরের নতুন একটা ভিডিওতে সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হলো আমাদের বাংলাদেশে সরকারি চাকরির আ যে পরীক্ষার যে প্রসেস এবং আ পরীক্ষা পরবর্তী তাদের যে রিক্রুটমেন্ট প্রসেসটা, ফলাফল প্রকাশ এবং আ ফাইনালি গেজেট প্রকাশিত যেটা হয় আরকি। তো এটার আসলে আ মানে এই টোটাল সিস্টেমটা নিয়ে আসলে আমি আজকে কথা বলব। যে এখানে আসলে আমার কাছে অনেক কিছু অসঙ্গতি চোখে পড়েছে, যেগুলো নিয়ে আসলে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আ যদিও আমার মনের মধ্যে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর উত্তর আমি পাবো না। আপনাদের মতন আমিও পাবো না। বাট আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলাটা আসলে খুব জরুরি। তো যদিও সরকারি চাকরি নিয়ে আসলে আ আমাদের মধ্যে যে আ উৎসাহ উদ্দীপনা সবসময়ই ছিল। আ আই মিন আ বাংলাদেশ সৃষ্টির শুরু থেকেই আসলে সরকারি চাকরির ব্যাপারে সবারই অনেক বেশি আগ্রহ। আ আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতে কতটুকু থাকবে সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তো আমি আসলে এ নিয়ে কথা বলতে গেলে অনেক বিস্তারিত কথা বলতে হবে। তো আমি আসলে বিস্তারিত কথা না বলে শুধু একটা পার্টিকুলার আ ঘটনা নিয়ে আমি কথা বলতে চাই। সেটা হলো যে গতকালকে 44th বিসিএস এর আ গেজেট প্রকাশিত হয়েছে এবং সেখানে একটা ঘটনা আমাকে একটু বেশি, আপনাদের মতো আমাকেও অনেক বেশি আ অবাক করেছে। সেটা হলো যে পররাষ্ট্র ক্যাডারে আ যে ১ম হয়েছে, উনার নাম হচ্ছে শামীম শাহরিয়ার। তো খুব স খুব অবাক করার বিষয় হলো যে উনার আ নামটা আসলে ফাইনাল গেজেটে আসেনি। তো পরে আমি একটু আ নিউজ পেপারগুলো আরকি একটু আ ঘেঁটে দেখলাম যে আসলে আ এর সম্পর্কে আসলে কি লেখা হয়েছে। তো আমি যেটা জানতে পারলাম যে আসলে আ উনার স্কুল সেন্ট জোসেফ এবং আ উনার কলেজ হচ্ছে নটরডেম কলেজ এবং আ উনি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের K-73 ব্যাচের আ স্টুডেন্ট ছিলেন উনি। তো উনার আ পড়াশোনার ব্যাকগ্রাউন্ড আ মানে এরকম পড়াশোনার ব্যাকগ্রাউন্ড যদি কারো হয়, তাহলে যে কেউ আসলে খালি চোখেই ধরে নিবে যে এই স্টুডেন্টটা আসলে খুবই ভালো। কারণ সে সব বেস্ট জায়গা থেকে আসলে সে পড়াশোনা করেছে। এবং ভালো মেধা না থাকলে আসলে এই ধরনের প্রতিষ্ঠান থেকে আসলে আ এই ধরনের প্রতিষ্ঠানে আসলে চান্স পাওয়াটা আসলে সম্ভব নয়। তো যাই হোক, তো যেটা আমি বললাম শুরুতে যে এই ছেলেটা আবার পররাষ্ট্র ক্যাডারে ১ম হয়েছে। তো আমরা এখন পররাষ্ট্র ক্যাডারে সে ১ম হয়েছেন, এটা কিন্তু চূড়ান্ত যে ফলাফল সেই ফলাফলে সে ১ম হয়েছে। তো চূড়ান্ত ফলাফলটা আসলে আসে কখন? চূড়ান্ত ফলাফলটা আসে প্রিলিমিনারি রেজাল্ট, রিটেনের রেজাল্ট এবং ফাইনালি যে ভাইবা যেটা হয়, যেখানে আসলে ফেস টু ফেস পরীক্ষার্থীদের সাথে পিএসসি বোর্ডে যারা থাকে, ভাইবা বোর্ডে তারা কথা বলে এবং কথা বলার পরে তাদের আ অনেকের ক্ষেত্রে তাদের মনে হতে পারে যে না, আ এই স্টুডেন্ট হয়তোবা আ এই পরীক্ষার্থী হয়তোবা আপনার প্রিলিতে অনেক ভালো করেছে, ভালো কথা। রিটেনেও ভালো করেছে। কিন্তু ফর সাম রিজন তার ভাইভাতে মনে হয়েছে যে না, এ আসলে এখানের বিশেষ ক্যাডার হওয়ার জন্য আসলে সে যোগ্য নয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ভাইভাতে অনেকে বাদ হয়ে যায়। যেমন আমি অনেককেই শুনেছি যে সে 3rd টাইম ভাইভা অ্যাটেন্ড করেছে কিন্তু প্রত্যেকবারই সে রিজেক্ট হয়েছে। তো এই ছেলেটার বেলায় আবার সেটা হয়নি। এই ছেলেটা আলহামদুলিল্লাহ সে আ আ ভাইভাও তেও সে পাস করেছে এবং ফাইনালি সে ১ম হয়েছেন। মানে ২য়, ৩য় বা ৪র্থ নয়। তো এখন খুব স্বাভাবিকভাবেই যখন গেজেটটা প্রকাশিত হলো এবং যখন এই ছেলেটা তার নামটা ফাইনাল গেজেটে দেখেনি। তো এই ছেলেটার মতন এই পরীক্ষার্থী, সেই শামীম শাহরিয়ার তার মতন আমাদেরও আসলে অনেক বেশি অবাক করেছে যে মানে এটা তো খুব স্বাভাবিক। মানে এই সেইম আ রেজাল্টটা যদি আমাদের সাথে হতো, আমরা যদি আমাদের মধ্যে কেউ যদি এরকম আ আ চূড়ান্ত পরীক্ষায় ১ম হওয়ার পরে যদি বাদ পড়তো তাহলে তাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্নটা আসতো। তো আমার আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রশ্ন যে, যেহেতু এটা একটা খুব আ উইয়ার্ড এক মানে নট উইয়ার্ড, মানে এটা খুব একটা
মানে আশ্চর্যজনক ঘটনা যে একটা ছেলে বা একটা ছেলে সে আ চূড়ান্ত ফলাফলে ১ম হওয়ার পরেও তার নামটা কিভাবে ফাইনাল গেজেটে আসে না? এটার অ্যান্সার আমার কাছে মনে হয় যে এগুলোর উত্তরটা আসলে আ এই পরীক্ষার্থীর জানা উচিত। এবং আমার কাছে মনে হয় যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি তাকে এই রিজনিংটা জানায়, আ যদি এবং তাহলে আমার মনে হয় যে এটা খুব ভালো হবে। ভালো হবে এই কারণে যে এটা শুধুমাত্র যে এই ছেলেটা ১ম হয়েছে তার ফাইনাল গেজেটে নাম আসে নাই শুধু সেই কারণে নয়। আ আমার কাছে মনে হয় যে এটলিস্ট যারা চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে চূড়ান্ত ফলাফলে এবং যাদের নাম আসেনি তাদের সবাইকেই আসলে রিজনিংটা বলা উচিত। কারণ তা না হলে তাদের মধ্যে সারা জীবন একটা প্রশ্ন থেকে যাবে। আপনি হয়তোবা এটা ভুলে যাবো। আপনি হয়তোবা আজকে এটা নিয়ে কথা বলতেছি, কালকে কথা বলব, এরপরে ১ সপ্তাহ পরে এটা ভুলে যাবো। কিন্তু যার সাথে এই ঘটনাটা ঘটেছে সে কিন্তু এটা ভুলতে পারবে না। তার সবসময় মনে হবে যে আ সে সবসময়ই তার মনের মধ্যে এই জিনিসটা কাজ করবে যে তার আসলে অপরাধটা কি? বা আ মানে তার কোন তার আসলে আ সমস্যাটা কোথায় ছিল? কি কারণে আসলে তার ফাইনাল গেজেট আসলে তার নামটা আসেনি? তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যে তাদেরকে রিজনিংটা বলা। তাহলে আসলে তারা নিজেরা আসলে বুঝতে পারবে যে ওকে এই কারণে আমাকে বাদ দেওয়া হয়েছে। এখন কারণটা ভ্যালিড ও হতে পারে, ইনভ্যালিড ও হতে পারে। বাট আমার কাছে মনে হয় যে কারণটা তাদেরকে জানানো উচিত। আ কারণ এই ধরনের ক্ষেত্রে আসলে এই ধরনের বিসিএস পরীক্ষা হচ্ছে সরকারি চাকরির মধ্যে সবথেকে আ আই মিন হাইয়েস্ট প্রেস্টিজিয়াস একটা পরীক্ষা। তো সেখানে আসলে আ আ এই ধরনের ঘটনা এমন কিছু হওয়া উচিত না যেটা আসলে সাধারণ মানুষের মনের মধ্যে কনফিউশন তৈরি করে বা সাধারণ মানুষদেরকে অবাক করে। তো এটা গেল একটা ঘটনা। তো এই ঘটনা থেকে আসলে আমার কাছে মনে হয় যে আ সরকারি চাকরি নিয়ে তো আসলে বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে। বিশেষ করে কোটা বিরোধী আন্দোলন। আ তাছাড়া অনেক সময় দেখা গেছে যে আ অন্যান্য অনেক ধরনের ইস্যুই হয়েছে। বাট সবকিছু আমি বাদ দিলেও আমার কাছে মনে হয় যে যারা এখনো অ এত এত ঘটনা ঘটার পরেও যারা এখনো ধৈর্য ধরে পড়াশোনা করে দিনরাত ২৪ ঘন্টা এবং এই পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করে এবং আ ফাইনালি যখন আ তারা এই ধরনের পরীক্ষার্থীদের সাথে যদি এই ধরনের কিছু হয়, এটা আসলে খুব ভালো কোনো বার্তা অন্য পরীক্ষার্থীদেরকে দেয় না এবং গোইং ফরওয়ার্ড আসলে আ সরকারি চাকরির প্রতি মানুষের কতটা আগ্রহ থাকবে সেটা আসলেই চিন্তার বিষয়। আর এটা আসলে বাংলাদেশের জন্য অনেক বেশি উদ্বেগজনক। কারণ আল্টিমেটলি দেশটা পরিচালনা করেই আসলে আমলারা এবং এই আমলারা কারা? আমলারাই হচ্ছে আল্টিমেটলি এই বিসিএস ক্যাডাররাই ভবিষ্যতে আমলা হবে এবং সরকারি চাকরিজীবীদের ছাড়া আসলে একটা দেশ চলতে পারবে না। একটা দেশকে ফাংশন করতে গেলে সরকারি চাকরিজীবীদের দরকার আছে এবং সেই সরকারি চাকরির প্রতি যদি সবাই আগ্রহ হারিয়ে ফেলে তাহলে আসলে এটা দেশের জন্যই আসলে ক্ষতিকর হবে। তো যাই হোক আমার আ যে যারা বিশেষ পরীক্ষায় ফাইনাল গেজেটে যাদের নাম আসে নাই তাদের জন্য আসলে আমার সমবেদনা এবং আ আ তাদের জন্য শুভকামনাও একই সাথে যে আশা করি তাদের জন্য ভালো কিছু আ ভবিষ্যতে ভালো কিছু হবে। সেটা সরকারি চাকরির মাধ্যমে হোক, বেসরকারি চাকরির মাধ্যমে হোক। তো আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এ ধরনের আরো অনেক ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।